তারপরও বিচার ব্যবস্থা জিন্দাবাদ, বিচার ব্যবস্থার মাধ্যমে বুঝে নেবো। উনি বলেছিলেন দরকার লাগলে কোর্টে উঠে বলবো ওই আমার সম্পর্কে যে কথা, তো কোর্টে এসে উনি পালিয়ে বেরিয়েছেন। এর জবাবটা ওনাকে কোর্টে আসি নেবো, আমি কোর্টের মাধ্যমে ওনার কাছ থেকে জবাব নেব। ছিলেন কোর্টে দাঁড়াতে হলে গিয়ে আমি কোর্টে বলবো, কোথায় গেল বাবু, আসেনি, দাঁড়াও, এই তো সবে শুরু, সামনে থেকে গুরু। আসতে ওনাকে কোর্টে হবে, এই কোর্ট না তো অন্য কোর্ট, ওনাকে কোর্টে আমি আনবই, এটা মাথায় রাখবেন। কোর্টে ওনাকে আমি আনবো, এনেছিলাম বিগত দিনে, বলেছিলাম আগামী দিনও মানবো, এটা মাথায় রাখবেন। উনি তো কোর্টের ঊর্ধ্বে নয়, মাননীয় যারা বিচারপতিরা আছে দেখুক, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আমি সব আমি তাকে অনুরোধ করব, একটা বলছি তাদের মিডিয়ার মাধ্যমে, সবাই দেখুক এটা, যে তৃণমূলের একজন বিধায়ক নিজেকে কোর্টের ঊর্ধ্বে মনে করে, বিচার ব্যবস্থার ঊর্ধ্বে নিজেকে মনে করে। কোর্ট ডেকেছে, আসছে না, পরবর্তীতে দরকার লাগলে প্রিজন ভ্যানে তুলে নিয়ে আসবে, বড় গাড়ি করে তুলে নিয়ে আসবে কোর্ট অর্ডারে, অপেক্ষা করুন। শওকত বাবুর সম্মানে আঘাত লেগেছে শুভেন্দু অধিকারী মহাশয়ের বক্তব্যটাকে, সেই জন্য শওকত বাবু আইনের দ্বারস্থ হয়েছে। শওকত বাবুর মন্তব্য আমাকে আঘাত লেগেছে, আমার ডিগনিটিতে আঘাত লেগেছে, শুধু আমার নয়, স্পিকার স্যারকেও আঘাত দিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রীকেও আঘাত করেছে। যদি আমি একজন জঙ্গি হই, তাহলে বিধানসভায় স্পিকার স্যার আমাকে ঢুকতে দিচ্ছে কেন? যদি আমি একজন অসামাজিক দেশদ্রোহী কাজের সাথে যুক্ত থাকি, পুলিশ মন্ত্রী আমাকে অ্যারেস্ট করছে না কেন? এতজনকে আঘাত দিয়েছে, ওনারা কি ব্যবস্থা গ্রহণ করবে বলতে পারবো না, আমি ব্যবস্থা গ্রহণ করবো, ওই জন্য আমি আইনের দ্বারস্থ হয়েছি। আর শওকত সাহেব হচ্ছে নটোরিয়াস ক্রিমিনাল, ওটা আমি বলছি, 100 বার বলবো, তাতে যদি আমার নামে কিছু নোটিশ পাঠাতে পারি, পাঠাতে পারুন। কুম্ভ মেলা থেকে দেখলাম তারা হিন্দু রাষ্ট্র করার ঘোষণা দিয়েছেন এবং শুধুমাত্র সনাতনীরা ভোট দেবেন, সেই একটা আইন পাস করার চেষ্টা করছে 2 ফেব্রুয়ারি। দেখুন, ব্যাপারটা হচ্ছে বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়ে ক্ষমতা এসেছিল পূরণ করতে ব্যর্থ হচ্ছে। অর্থনীতিতে দেশ বলছে এগিয়ে যাচ্ছে, কিন্তু $1 পেতে গেলে আমাদেরকে এখন 86 টাকা 50 পয়সা দিতে হচ্ছে। আর 2014 সালে এটা 62 টাকা ছিল। টাকার দাম আমাদের কমছে, পতন হচ্ছে, অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে যাচ্ছি, বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে, ক্ষুধার্তের সংখ্যা বেড়ে যাচ্ছে, সমস্তভাবে বিজেপি সরকার প্রতিশ্রুতি যেগুলো দিয়ে গেছিল ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা ঢাকার জন্য কি করতে হচ্ছে? হিন্দু মুসলমান করতে হবে, হিন্দু রাষ্ট্র করতে হবে, করতে হবে। আরে ভাই, নেপাল হিন্দু রাষ্ট্র ছিল, কি হয়েছে সেখানে? পরবর্তীতে কি করতে হয়েছে? আচ্ছা, হিন্দু রাষ্ট্র যে স্বপ্ন দেখাচ্ছে, তাহলে ওখানে দলিতরা কিভাবে থাকবে, আদিবাসীরা কিভাবে থাকবে, নমশূদ্ররা কিভাবে থাকবে, উচ্চবর্ণরা কিভাবে থাকবে, সেটা আমরা আর বলতে দ্বিধা হচ্ছে না। যেভাবে শুধুমাত্র আদিবাসী হওয়ার জন্য তাদের উপরে কিভাবে দমনপীড়ন হচ্ছে, দলিত হওয়ার জন্য কেন বাইক জোরে চালিয়ে নিয়ে গেছে, পিটিয়েছে, দলিত হওয়ার জন্য ছত্তিশগড়ে কদিন আগে পোস্টে বেঁধে পিটিয়ে মেরে দিয়েছে, এদের হাজার হাজার ঘটনা আছে। তো ব্যাপারটা সবটাই আমি বলছি, এগুলো হচ্ছে শুধুমাত্র ভোট ব্যাংকে বিজেপির দিকে কনসলিডেট করার জন্য, বিজেপির দিকে একত্রিত করে রাখার জন্য এবং বিজেপির ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য বকলমে এগুলো করছে। যে কুম্ভ মেলাতে বলছে 2 তারিখে ঘোষণা দেবে, সেই কুম্ভ মেলাতে প্রশাসনিক যোগী আদিত্যনাথের ব্যর্থতার জন্য, অপদার্থ যোগী প্রশাসনিক কার্যকলাপ ঠিকঠাক না করার জন্য কত হিন্দু পুণ্যার্থীরা ওখানে মারা গেল। এই দায়ভারটা ঝেড়ে ফেলতে হবে। এটা নিয়ে না মানুষ চর্চা করে, মানুষ এটা নিয়ে না চর্চা করে, মানুষ চর্চা করবে কি হিন্দু রাষ্ট্র হবে, খুব ভালো জিনিস হবে। আরে ভাই, যে যোগী এখন হিন্দুত্বের পোস্টার বয় বলছেন, সেখানে বড় বড় মিনিস্টাররা ভিআইপিরা গেলে ভিআইপি ভাবে স্নান করতে পারছে, আর সাধারণ ভোটার হিন্দুরা গেলে পদপিষ্ট হয়ে মারা যাচ্ছে। এর উত্তর কবে নেবে? হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখাচ্ছে, সম্পূর্ণ অসাংবিধানিক কথা বলছে, এদের বিরুদ্ধে সুমোটো করবে না। এরা দেশদ্রোহী নয়, দেশদ্রোহী কারা? তাদের উপর অত্যাচার হলে মুখ খুললে মিথ্যা ইউএপিএ লাগিয়ে ধরে দেওয়ার চেষ্টা হচ্ছে। সারা সংখ্যাগুরু মানুষদেরকে আমি বলবো, যারা কদিন আগে বাংলাদেশ নিয়ে তাদের অনেক কষ্ট হয়েছে, বাস্তব আমাদেরও কষ্ট হচ্ছে, সংখ্যালঘু আমাদেরও কষ্ট হচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘুদের অত্যাচার নিয়ে যারা মুখ খুলেছেন, পশ্চিমবাংলায় ভারতবর্ষে সংখ্যালঘুদের উপরে যে দমন পীড়ন হচ্ছে সেই নিয়ে কেন কথা নাই? তাদের বলবো মুখ খুলুন, অন্যথায় পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। আপনি এখন পাপকে প্রশ্রয় দিচ্ছেন, এই পাপ কিন্তু ঘুরে এসে আপনাকে হয়তো ধরতে পারে। যারা তথাকথিত সংবিধান নিয়ে নাড়াচাড়া করে, যারা সংবিধান নিয়ে প্র্যাকটিস করে, তাদের মধ্যে কিছু অংশ বলছে যে ভারতবর্ষের যে সংবিধান রয়েছে বাবা সাহেব আম্বেদকরের তৈরি, সেই সংবিধানের সেকুলার রয়েছে, এই সেকুলার শব্দে তাদের ব্যাপক আপত্তি। এই সেকুলারকে তারা দিতে চায়। তিনি কেন? তাদের মতো অনেকজনই চেষ্টা করেছিল, সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গিয়েছিল,
সমাজতন্ত্র আর এই ধর্মনিরপেক্ষ এই দুটো শব্দকে তুলে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে আইনের চড় খেয়ে মুখ ফুলিয়ে বাড়ি ফিরেছে। যাদের পছন্দ লাগবে না এই সেকুলার সমাজতন্ত্রকে পছন্দ হয় না, তারা ভারত থেকে চলে যাক, অন্য কোনো জায়গায় গিয়ে থাকুক। এই ভারতবর্ষকে তৈরি করতে গিয়ে বিদেশদের হাত থেকে এই ভারতকে মানে মুক্তি দিতে গিয়ে ভিন্ন ধর্মের মানুষ, ভিন্ন জাতের মানুষ, ভিন্ন বর্ণের মানুষ আত্মবলিদান দিয়েছে। সবার যৌথ প্রচেষ্টায় ভারতবর্ষ তৈরি হয়েছে ধর্মনিরপেক্ষ দেশ। এখানে যাদের পছন্দ লাগবে না তারা অন্য জায়গায় যেতে পারেন। ছিলেন কোর্টে দাঁড়াতে হলে গিয়ে আমি কোর্টে বলবো, কোথায় গেল বাবু? আসেনি, দাঁড়াও, এই তো সবে শুরু, সামনে থেকে গুরু। আসতে ওনাকে কোর্টে হবে, এই কোর্ট না তো অন্য কোর্ট, ওনাকে কোর্টে আমি আনবই, এটা মাথায় রাখবেন। কোর্টে ওনাকে আমি আনবো, এনেছিলাম বিগত দিনে, বলেছিলাম আগামী দিনও মানবো, এটা মাথায় রাখবেন। উনি তো কোর্টের ঊর্ধ্বে নয়, মাননীয় যারা বিচারপতিরা আছে দেখুক। আমি তাদের উদ্দেশ্যে বলবো, আমি সব মানে আমি তাকে অনুরোধ করব, মানে একটা বলছি তাদের মিডিয়ার মাধ্যমে, সবাই দেখুক এটা, যে তৃণমূলের একজন বিধায়ক নিজেকে কোর্টের ঊর্ধ্বে মনে করে, বিচার ব্যবস্থার ঊর্ধ্বে নিজেকে মনে করে। কোর্ট ডেকেছে, আসছে না, পরবর্তীতে দরকার লাগলে পিজন ভ্যানে তুলে নিয়ে আসবে, বড় গাড়ি করে তুলে নিয়ে আসবে কোর্ট অর্ডারে। অপেক্ষা করুন, অপেক্ষা করুন। আপনি বলছেন যে পিজন ভ্যানে তুলে নিয়ে আসবেন, আমি আসতে পারবো, আমার ক্ষমতা নেই। মানে আপনি বলছেন আইন নিয়ে আসবেন, কিন্তু ভাঙড়ে আমরা পঞ্চায়েতে দেখলাম যে 9 জন উভয় দলের মানুষ মারা গেল। সেই দলের আসামিগুলো কোথায়? ভাঙড়ে যে এত গন্ডগোল হলো সেইগুলোর আসামি কোথায়? ভাঙড়ে যে এত মানে ভোটের দিকিং হলো, ছাপ্পা হলো, বললো যারা জিতেছে তারা জিতেনি। দেখুন, ব্যাপারটা হচ্ছে আইন বিচার ব্যবস্থা তো আমি চালাচ্ছি না, বিচার ব্যবস্থা চালাচ্ছে বিচারকরা, এবং পর্যাপ্ত পরিমাণে হাইকোর্টে অ্যাডভোকেট এই আপনার জাজেসও নাই। আপনি দেখেছেন পশ্চিমবাংলা মানে কলকাতা হাইকোর্টে প্রায় 40% বিচারপতি নাই। ফলে স্পিড আপের ক্ষেত্রে হচ্ছে, মামলা চলবে, আর অনেক ক্ষেত্রে একটু তো এদিক সেদিক হচ্ছে, আপনি বুঝতেই পাচ্ছেন ডেটের ক্ষেত্রে। তারপরেও বিচার ব্যবস্থা জিন্দাবাদ, বিচার ব্যবস্থার মাধ্যমে বুঝে নেবো। উনি বলেছিলেন দরকার লাগলে কোর্টে উঠে বলবো ওই আমার সম্পর্কে যে কথা, তো কোর্টে এসে উনি পালিয়ে বেরিয়েছেন। এর জবাবটা ওনাকে কোর্টে আসি নেবো, আমি কোর্টের মাধ্যমে ওনার কাছ থেকে জবাব নেব। আপনি বলছেন কোর্টের মাধ্যমে জবাব দেবেন। আপনি শওকত মোল্লার বিরুদ্ধে মামলা করেছেন, শওকত মোল্লা কোন এক সভা থেকে আপনাকে জঙ্গি বলেছে, কিন্তু আবার শওকত মোল্লাকে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও শওকত মোল্লাকে জঙ্গি বলেছেন। আপনি যখন শওকত মোল্লার বিরুদ্ধে মামলা করেছেন, ঠিক শওকত মোল্লা আবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করেছেন। কি হচ্ছেটা কি এটা? দেখুন, শওকত বাবুর সম্মানে আঘাত লেগেছে শুভেন্দু অধিকারী মহাশয়ের বক্তব্যটাকে, সেই জন্য শওকত বাবু আইনের দ্বারস্থ হয়েছে। শওকত বাবুর মন্তব্য আমাকে আঘাত লেগেছে, আমার ডিগনিটিতে আঘাত লেগেছে, শুধু আমার নয়, স্পিকার স্যারকেও আঘাত দিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রীকেও আঘাত করেছে। যদি আমি একজন জঙ্গি হই, তাহলে বিধানসভায় স্পিকার স্যার আমাকে ঢুকতে দিচ্ছে কেন? যদি আমি একজন অসামাজিক দেশদ্রোহী কাজের সাথে যুক্ত থাকি, পুলিশ মন্ত্রী আমাকে অ্যারেস্ট করছে না কেন? এতজনকে আঘাত দিয়েছে, ওনারা কি ব্যবস্থা গ্রহণ করবে বলতে পারবো না, আমি ব্যবস্থা গ্রহণ করবো। ওই জন্য আমি আইনের দ্বারস্থ হয়েছি। আর শওকত সাহেব হচ্ছে নটোরিয়াস ক্রিমিনাল, ওটা আমি বলছি, 100 বার বলবো। তাতে যদি আমার নামে কিছু নোটিশ পাঠাতে পারুন। তিনি বলছেন তো এর মানে জানেন না। 28 তারিখে আসার কথা বলেছিলাম, 28 তারিখে আসেনি। তাহলে আপনি মানটা বলে দেন, নট প্রেস কুখ্যাত, আমি এতটুকু বলে দিয়েছি। আর ক্রিমিনাল মানেটা বলবো?